দুইটা ডিফারেন্ট স্টান্ট শো, দুইটা ডিফারেন্ট বাইক। একটা জেডাই K333 আর একটা CF Moto 250NK। শোয়ের মাঝখানে দুইটা বাইক থেকে কুলেন্ট হঠাৎ করে উৎরায় বের হয়ে আসলো। আন্ডারস্ট্যান্ডেবলি অনেকের ভার্ডিক্ট ছিল, সস্তা চাইনিক বাইক, লিক তো করবে, আর এর থেকে আর বেশি কি এক্সপেক্ট করা যায়। এটা সত্যি যে বাইক দুইটাই হচ্ছে চায়নাতে বানানো। তাহলে চায়নার বিল কোয়ালিটির কারণে কি হচ্ছে এই ঘটনা হইল? চলেন এই পুরো জিনিসটা আজকে অ্যানালিসিস আমরা এখানে করব। মডার্ন যে বাইকগুলো সবগুলো ক্ষেত্রে খেয়াল করবেন টেম্পারেচার শো করার জন্য আলাদা একটা গজ রাখে। এখন লিকুইড কুল বাইকে এই গজটার দিকে যদি একটু খেয়াল রাখেন দেখবেন একটা ইন্টারেস্টিং জিনিস ঘটে। বাইকটা যখন কোল্ড স্টার্ট দিচ্ছেন তখন দেখবেন তার ফ্যানটা হচ্ছে অফ করা। ইঞ্জিনের যে হিট সেটা তো যাওয়ার কোনো জায়গা নাই, তো ইঞ্জিনটা আস্তে আস্তে গরম হওয়া শুরু করছে। এটা বেসিক্যালি ইন্টেনশনাল। HSC লেভেলে যারা ফিজিক্স পড়ছেন তারা অলরেডি জানেন যে একটা আইডিয়াল অটোসাইকেলের অর্থাৎ 4 স্ট্রোক ইঞ্জিনের থার্মোডাইনামিক এফিসিয়েন্সি হচ্ছে 50 থেকে 60%। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের নানা রকম বাধা বিপত্তির কারণে এই এফিসিয়েন্সিটা তারও অর্ধেকে নেমে আসে। এখন আমাদের দেশে 250 থেকে 300 সিসির যে সিঙ্গেল সিলিন্ডার একটু পারফরমেন্স টাইপসের যে বাইকগুলো পাওয়া যায় সেগুলোর ক্ষেত্রে কম্প্রেশন রেশিওটা ইউজুয়ালি 10.5 থেকে 11.5-এর মধ্যেই থাকে। এখন এদের বেশিরভাগ বাইকগুলোই দেখবেন লিকুইড কুলড 4 ভালভ ডুয়াল ওভারহেড ক্যামের, আর ফিউলিং সিস্টেমটা হয় হচ্ছে ইলেকট্রনিক ফিউল ইঞ্জেকশন। এখন যেখানে বাজেট কমিউটারগুলো এফিসিয়েন্সি ইউজুয়ালি 25% নিচে হয়, সেখানে এই টাইপসের যে বাইকগুলো এখন যেগুলো বললাম এগুলো হচ্ছে আপনার 25 থেকে 30%-এর মধ্যে হয়। তাহলে আপনি যে ফিউল ঢালতেছেন এই ফিউলের মাত্র 20 থেকে 30% হচ্ছে বেসিক্যালি এনার্জিতে কনভার্ট হইতেছে। তাহলে বাদবাকিটা কই যাইতেছে? বাদবাকিটা এনার্জিতে কনভার্ট হচ্ছে, কিন্তু ইউজলেস এনার্জি। যেমন একটা বড় একটা অংশ হিট আকারে আপনার এক্সস্ট দিয়ে বেরিয়ে যাইতেছে, ছোট একটা পার্সেন্টেজ ফ্রিকশন লস আকারে নষ্ট হয়, আর বাদবাকিটা যেটা আছে এটা হিট আকারে আপনার পুরো ইঞ্জিনে ছড়াইতেছে। এখন আপনার বাইক অপারেটিং টেম্পারেচার পৌঁছানো পর্যন্ত এই হিটটা বাইকের জন্য ইউজফুল, বাট অপারেটিং টেম্পারেচার একবার উঠে গেলে বাদবাকি হিটটা বাইকের জন্য কোনো কাজে আসে না, বরং ক্ষতিকর। ওই এক্সট্রা হিটটাকে হচ্ছে ডিসিপেট করার জন্য আপনার কুলিং ফ্যানটা এখানে দেওয়া। প্রত্যেকবার বাইকের টেম্পারেচার যখন আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে দেখবেন ফ্যানটা অন হচ্ছে, আবার টেম্পারেচার কন্ট্রোলে চলে আসলে আবার অফ হয়ে যাচ্ছে। সো আপনার ইঞ্জিন আর আপনার কুলিং সিস্টেম একটা একটার সাথে কোঅর্ডিনেট করে নাচতেছে। যে কোনো মানুষ যখন নাচে তার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি? তার ব্যালেন্স। এখন ওখানে আপনি থার্ড পার্টি হিসেবে ঢুকে এমন কিছু যদি করেন যে তাকে আপনি ইমব্যালেন্স করে দিচ্ছেন, তাহলে তার নাচটা বেসিক্যালি নষ্ট হয়ে যাচ্ছে। দ্য সেম থিং ইজ হ্যাপেনিং হিয়ার। এই যে স্টান্ট রাইডারগুলোর দিকে দেখেন এটা কী করতেছে, বাইকটাকে কনস্ট্যান্টলি হাই RPM, কনস্ট্যান্টলি হচ্ছে ক্লাচটাকে অ্যাবিউজ করতেছে। রেডিয়েটর মধ্যে দিয়ে কোনো বাতাসই যাইতেছে না, কারণ বাইকটা কাইন্ড অফ স্টেশনারি অবস্থাতেই থাকতেছে ছোটো একটা এরিয়ার মধ্যে। এখন সেটা আপনি যদি কিছুক্ষণের জন্য করেন যে কোনো বাইকই সেটা নিতে পারবে, বাট স্টান্টে কী করে তারা অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন সেম জিনিসটা করে। ওইটা তখন আপনি স্পিরিটেড রাইডিং বলতে পারবেন না। যে কোনো স্টান্টের মধ্যে যে কোনো ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনের ভেহিকল তাদের লাইফের সবচেয়ে বাজে কন্ডিশনের মধ্যে দিয়ে যায়। এই কারণে দেখবেন বাইরের কান্ট্রি যারা স্টান্ট রাইডার আছে তাদের ভেহিকলসগুলো, সেটা গাড়ি হোক বা মোটরসাইকেল হোক, স্পেশালি মডিফাইড করা থাকে। বাট ক্লিপের মধ্যে যে বাইকগুলো দেখতেছেন এগুলোর কুলিং সিস্টেম সবই স্টক। দেখেন আপনি যদি একটা ইঞ্জিনিয়ার হন, আপনি একটা বাইক ডিজাইন করলেন, একটা মানুষ হচ্ছে একটা বাইকের সর্বোচ্চ কতটুকু পুশ করতে পারে সেটা চিন্তা করে আপনি মোটরসাইকেলের ডিজাইন করবেন, তাই না? এখন ওই মোটরসাইকেল নিয়ে কেউ যদি হচ্ছে বান্দরের মতো উঙ্গাবুঙ্গা ড্যান্স করা শুরু করে, সেটার জন্য কি আপনি কুলিং সিস্টেম ডিজাইন করবেন? আশ্চর্যের ব্যাপার যেটা সেটা হচ্ছে দুইটা শোই এই কোম্পানিগুলোর মার্কেটিং ইভেন্টস। যে কোনো মার্কেটিং ইভেন্টে একটা মিসহ্যাপ যদি হয় এটা কী পরিমাণ ভাইরাল হয় আপনারা সবাই জানেন। আপনাদেরকে টেসলার সাইবার ট্রাকের যে লঞ্চ ইভেন্টটা ওইটার কথা মনে আছে? একটা স্লেজহ্যামার দিয়ে ওইটা গ্লাসের মধ্যে হচ্ছে বাড়ি মারছে। ইট ওয়াজ নট সাপোজ টু ব্রেক, বাট আলটিমেটলি এই গ্লাসটা হচ্ছে ভেঙে গেছিলো। এটা পুরো ওয়ার্ল্ডে ভাইরাল হয়ে গেছে, অনেক ট্রোলও হয়েছে। এই ব্যর্থতাটা কাদের? অবভিয়াসলি মার্কেটিং এক্সিকিউটিভদের। আপনি যদি একটা মার্কেটিং ইভেন্ট করেনি এমন কারো হাতে বাইক দেন যে কিনা অ্যাকচুয়ালি বাইক বোঝে, নর্মাল পানি যেরকম 100 ডিগ্রি সেন্টিগ্রেডেই উতরানো শুরু করে, সেরকম কুলেন্ট কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উতরায় না, এটা বরং আরও টেম্পারেচার সহ্য করতে পারে। এটা কারণ আমাদের কুলিং সিস্টেমগুলো একটা ক্লোজড লুপ সিস্টেম, ভেতরে প্রেশারাইজড অবস্থায় পানিগুলো থাকে। যে কোনো ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন কোনো সময় ওভারহিট হলে রেডিয়েটর ক্যাপ খুলে দেখছেন কি হয়? দেখবেন বাষ্পীভূত পানি পাগলের মতো উপরের দিকে ছুট মারছে। এই বাষ্প থেকে আসলো ওই আপনার কুলেন্ট সিস্টেম থেকে। হ্যাঁ, নর্মাল পানি থেকে আপনার কুলেন্ট অনেক বেশি টেম্পারেচার গিয়ে উতরায়, বাট আলটিমেটলি আপনার ইঞ্জিন যদি ওভারহিট হয় ওইটার যে হিটটা ওইটা আপনার কুলেন্টটাকে উতরানোর জন্য যথেষ্ট। কুলেন্ট একবার উতরানো শুরু করলে এটা আপনার পুরো কুলিং সিস্টেমে এক্সট্রিম রকম প্রেশারের মধ্যে থাকে।
এই প্রেশারটা আপনার কুলিং সিস্টেমের ডিজাইন লিমিটসের বাইরে চলে যাওয়ার সাথে সাথে আপনার যে রেডিয়েটরের যে ঢাকনাটা আছে, ক্যাপটা যেটা আছে, সেই ক্যাপটা অথবা অন্যান্য যে কোনো জায়গায় সে যদি পালানোর কোনো জায়গা থাকে, সেই জায়গা দিয়ে আপনার বেলুনের মতো টুস করে ফুটে বের হয়ে যাবে। এখন এটা কি কোনো প্রকার ওয়ার্নিং ছাড়াই হবে? দেখেন, একটু আগে যে ক্লিপগুলো দেখালাম, এখানে প্রত্যেকটা বাইকের মধ্যে একটা টেম্পারেচার গজ আছে। ইভেন আমাদের যে NX200 ক্লিপের মধ্যে যেটা দেখলেন, সেটাও এটা এয়ারকুল বাইক হওয়া সত্ত্বেও একটা টেম্পারেচার গজ হচ্ছে ওখানে দেখাচ্ছে। আপনার ইসিও আপনাকে ক্লিয়ার ওয়ার্নিং ওখানে দিয়ে দিবে যে আপনার বাইকটা কখন ওভারহিট হচ্ছে। এখন বাইকে বসে বাইকের ড্যাশবোর্ডে বারবার ওয়ার্নিংগুলো দেখার পরে আপনার ওই বেসিক সেন্সটা যদি না থাকে যে আমার বাইকটা ওভারহিট হয়ে যাচ্ছে, তারপরে আপনি আপনার মতো বান্দরনাচ নেচেই যাচ্ছেন, বাইকের কুলিং সিস্টেম তো অবভিয়াসলি ফেল করবে। এক্স্যাক্টলি এই কারণে ডেডিকেটেড যে স্টার্ন বাইকগুলো, এগুলো হেভিলি মডিফাইড থাকে। ওদের রেডিয়েটরগুলো হচ্ছে আরও বড় থাকে, প্লাস হায়ার ক্যাপাসিটি কুলিং সিস্টেম ওরা বসায়। ইভেন কিছু কিছু বাইকে দেখবেন অক্সিলারি কুলিং ফ্যানও লাগাইছে, কারণ একটা নর্মাল স্ট্রিট বাইকের মধ্যে এই ধরনের পাগলা টাইপসের ডিজাইন কোনো দরকারই নেই। এখন নর্মাল একটা সিচুয়েশনে এই টিপসের কিছু যদি দিত, তাও মেনে নেওয়া যেত, বাট একটা মার্কেটিং ইভেন্ট যেটা কিনা কোয়ালিফাইড লোকজন হ্যান্ডেল করে, ওখানে এই ধরনের সিচুয়েশন খুবই আনফর্চুনেট। কথাটা কেন বললাম? কারণ নর্মাল অডিয়েন্সের কাছে এই মেসেজটা গেছে, এই চাইনিজ বাইক তো ফালতু। বাট বাস্তবতা হচ্ছে ওখানে মোটরসাইকেলগুলো কোনো ফেলিওরই ছিল না। ইট ওয়াজ এ ফেলিওর টু আন্ডারস্ট্যান্ড দ্য মোটরসাইকেল। ব্র্যান্ডগুলোর উদ্দেশ্যে বলতেছি, বুঝতেই পারতেছেন এই ঘটনাটা চাইনিজ মোটরসাইকেলের মধ্যে সীমাবদ্ধ না। আপনারা ভবিষ্যতে যে মোটরসাইকেলগুলো আনবেন, ওগুলা যে কোনো মোটরসাইকেলে এই ঘটনাটা করতে পারে। তো আনারি কারো হাতে বাইকটা তুলে দেওয়ার আগে একটাবার চিন্তা করেন যে আপনাদের মার্কেটিং যে ইভেন্টগুলো, ওখানে এই টাইপসের যে ফালতু মিস্টেকগুলো, এগুলো আপনাদের ব্র্যান্ড পারসেপশনকে খুব বাজেভাবে আঘাত করতে পারে। যতই তর্ক করেন না কেন, আমি প্রিটি শিওর অনেকেই হচ্ছে আমার সাথে একমত হবেন। আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাইক বোঝে না। তাদের মুখে যেটা শুনবেন দিন শেষে, যে ফালতু বাইক ফুটে এটা থেকে কুলেন্ট বেরোয়া শুরু করছে। অ্যান্ড উইথ দ্যাট সাইড, দ্যাটস ইট ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।